আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। অনেক সময় দেখা যায় যে আমাদেরকে বলে যে আমার বোনকে অথবা আহ, অনেক ভদ্রলোক তার মেয়ের ব্যাপারে আমাদের সাথে কথা বলতে আসে, যে বলে যে আহ, আমার বোনের স্বামী অথবা আমার মেয়ের হাজব্যান্ড যৌতুকের টাকা চাচ্ছে, যৌতুকের টাকা চেয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে সত্য হওয়ার সম্ভাবনা থাকে, এবং যদি এমন হয় যে আপনার বোন বা আপনার কন্যার প্রতি যৌতুকের টাকা চেয়ে কেউ অবিচার করতেছে, অথবা যৌতুকের টাকার জন্য আপনার বাড়িতে তাকে পাঠিয়ে দিচ্ছে যে যতদিন যৌতুকের টাকা আনতে না পারবা ততদিন তুমি আমার বাড়িতে আসতে পারবা না, তোমার বাবার বাড়িতে থাকবা, এমন ঘটনা যদি হয়, আর যদি অহরহ আসলে সমাজে এমন ঘটনা হয়ে থাকে, এই ঘটনা হয়, আবার যৌতুক বিষয়ে আসলে অনেকে মিথ্যা মামলাও করে। এখন কথা হচ্ছে যে যদি ঘটনা সত্য হয়, যদি যৌতুক সত্যি স্বামীর পরিবার থেকে যৌতুক চায়, মোটরসাইকেল চায়, টাকা চায়, ব্যবসা করবে, এইটা চায়, ওইটা চায়, এবং এক পর্যায়ে আপনার বোন অথবা আপনার মেয়েকে আপনার বাড়িতে পাঠিয়ে দেয় যৌতুকের জন্য, তখন আপনি করবেনটা কি? আপনি ওই সময় কি মানুষের কাছে দৌড়াবেন ন্যায় বিচারের জন্য, নাকি আপনি আদালতে যাবেন? কোন বিষয়টা আপনার জন্য ভালো হবে সেই বিষয়ে আমি আলোচনা করছি। আজকে আমি আলোচনা করছি এই মুহূর্তে স্ত্রীর প্রতি যৌতুকের টাকা দাবি করে সেই টাকা না পেয়ে স্ত্রীকে পিতার বাড়িতে পাঠাই দিলে যে স্ত্রীর পিতার পরিবারের সেই মুহূর্তে করণীয়টা কি। এমনটা যদি হয়, তখন আপনারা কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। ধাপে ধাপে আপনারা লিগ্যাল অ্যাকশানে যেতে হবে, অথবা কোনো একটা বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য আপনাদের চাওয়া থাকবে। এই চাওয়াটা কিভাবে বাস্তবায়ন করবেন, কোন কৌশলে আপনি আগালে বিষয়টা ভালো হবে সে বিষয়ে আলোচনা করতেছি। যেহেতু যৌতুকের দাবিতে বা অন্যায়ভাবে স্ত্রীকে পিতার বাড়িতে পাঠায় দেয়, এটা একটা অপরাধ, এবং যৌতুক চাওয়াটাও একটা অপরাধ। তখন আইনগতভাবে এটাকে ঘোরতর অপরাধ হিসাবে ধরে নেওয়া হয়। যৌতুক দাবি করাটা আপনার এটাকে জামিন অযোগ্য অপরাধ করা হয়েছে, কিন্তু এটা একটা আপোষযোগ্য অপরাধ। আমি পূর্বের আলোচনায় এই বিষয়টা আমি ক্লিয়ার করার আপনাদের সামনে চেষ্টা করেছি। বাংলাদেশের যৌতুক নিরোধ আইন 2018 এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, এবং সুযোগও রয়েছে। এখন কথা হচ্ছে যে এক্ষেত্রে পদক্ষেপগুলো কি কি, আপনি কোন কোন পদক্ষেপ নিতে পারেন। দেখেন, আমি আলোচনার ক্ষেত্রে আমি দুইটা পদ্ধতি বলি। বিষয়টা হচ্ছে সমাধান করার জন্য আপনি পারিবারিক ও সামাজিকভাবে কোন পদক্ষেপ নিতে পারেন, এবং আইনগত পদক্ষেপ কি নিতে পারেন। আমি প্রথমে আলোচনা করছি আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে। যৌতুক নিরোধ আইন 2018-তে আপনি ইচ্ছা করলে আইনগত পদক্ষেপ নিতে পারেন। যেমন ধরুন যে যৌতুকের দাবি করা বা যৌতুক নেওয়ার জন্য স্বামী তার পরিবারের বিরুদ্ধে, স্বামী অপরাধ যদি এমন করে যে স্বামী এবং তার পরিবার উভয়, তার তার পরিবার সহ সবাই মিলে যদি আপনার মেয়েকে এমন অত্যাচার করে বা যৌতুক দাবি করে, তখন আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপনি আদালতে হাজির হয়ে আপনি একটা মামলা করতে পারেন, যেটা হচ্ছে যৌতুক নিরোধ আইনে, যেখানে যৌতুক যদি কেউ দাবি করে, যৌতুক কেউ যদি নেওয়ার জন্য এভাবে প্রেশার করে, তার পিতার বাড়িতে পাঠায় দেয়, তখন ইচ্ছা করলে আপনি যদি এই মামলাটা করেন, যদি প্রমাণ করা যায় যে যৌতুক চেয়েছে, সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 1 বছরের পর্যন্ত কারাদণ্ড হতে পারে, এবং 50,000 টাকা জরিমানা সহ উভয় দণ্ড হতে পারে। এখন কথা হচ্ছে যে এটা যৌতুক নিরোধ আইনে আপনি মামলাটা করলেন, এটা তো ম্যাজিস্ট্রেট আদালতে আপনি করবেন, বিচার হবে। পাশাপাশি আপনি এইটা যদি না করে আপনি অন্য আরেকটা মামলা করতে চান, আপনি আরেকটা মামলা করতে পারবেন। এটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন। যদি যৌতুকের জন্য মারধর করে, একটা হচ্ছে যে যৌতুক নিরোধ আইনের যে বিষয়টা, সেটাতে টাকার জন্য বাবার বাড়িতে পাঠাই দিলেই হবে। আর
নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা, সেটাতে যৌতুকের জন্য মারধর করতে হবে। যদি এমনটা হয় যে যৌতুকের জন্য শারীরিকভাবে মারধর করে জখম হয় বা নির্যাতনের হয়, তাহলে আপনি এই আইনের 11 ধারায় আপনি থানা বা আদালতে মামলা করতে পারবেন। এখন হচ্ছে অনেক সময় থানাতে গেলে মামলা নেয় না। এই মামলাটা আগে ছিল ট্রাইব্যুনালে, এখন আবার ম্যাজিস্ট্রেট আদালতে দিয়ে দেওয়া হয়েছে। আপনি এই মামলাটা করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনি পরিবারের অন্যান্য সদস্যদেরকেও আপনি আসামি করতে পারবেন। যদি পরিবারের অন্যান্য সদস্যরা এই যৌতুকের জন্য নির্যাতনের বিষয়ে দায়ী থাকে, আপনি অবশ্যই তাদের বিরুদ্ধেও মামলা করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি পাশাপাশি আপনি জিডি করতে পারেন, জেনারেল ডায়েরি, যেটা আপনি যদি এই কোর্টে সরাসরি না যাইতে চান, তখন আপনি থানাতে ইচ্ছা করলে একটা অভিযোগ বা জিডি করতে পারেন এবং থানা উভয় পক্ষকে ডেকে একটা সমাধান করার চেষ্টা করবে। যদি না হয়, আপনি আদালতে চলে যেতে পারবেন। আপনার যদি পরিস্থিতি এমন হয় যে যে যৌতুকের জন্য মারধর করতেছে, এই সংসারে থাকাই সম্ভব না, তখন ইচ্ছা করলে আপনি দেনমোহর এবং ভরণ পোষণের জন্য মামলা করতে পারবেন। এমন ঘটনা ঘটলে যে বারে বার বাবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, তাহলে আপনি টাকার পাশাপাশি এই কাজটা করতে পারেন যে ওনার কাছে যে আপনি দেনমোহরটা পান, পাশাপাশি আপনার ভরণ পোষণের জন্য বাবার বাড়িতে থাকলেও তো সে ভরণ পোষণ দিতে বাধ্য। এখন এই বিষয়টা যদি হয়, তখন আপনি তার কাছ থেকে এই মামলাটা করে আপনি তার কাছ থেকে ভরণ পোষণ এবং আপনার কাবিনের টাকাটা দাবি করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আইনি পদ্ধতি, আইনগতভাবে গেলে অনেক সময় সংসারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি ইচ্ছা করলে সামাজিকভাবে, পারিবারিক ও সামাজিকভাবে একটা পদক্ষেপ নিতে পারেন। দেখেন, আপনি সালিশ বা একটা সালিশি বৈঠক, অর্থাৎ উভয় পরিবারের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ মাধ্যমে আপনি সংসারটাকে টিকিয়ে রাখার জন্য এবং স্ত্রীকে তার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য সবাইকে একসাথে রেখে পারিবারিক চাপ প্রয়োগ করে আপনি ইচ্ছা করলে একটা আপস মীমাংসা করে দিতে পারেন। এটা ভালো, এটা করা যায় অনেক ক্ষেত্রে। আপনি পারিবারিকভাবে বসে এটা কাজ করা যায়। আপনি এবং আরও কিছু চিন্তা করতে পারেন যে আপনি মামলা সরাসরি না করে আপনি একটা আইনি নোটিশ পাঠাতে পারেন। একজন অ্যাডভোকেট, বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি ঘটনাটা পরিপূর্ণ লিখে আপনি স্থানীয় চেয়ারম্যানকেও অবগত করতে পারেন এবং স্বামী পক্ষের পরিবারের সবাইকে অবগত করে আপনি একটা লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন। এই পদক্ষেপটাও সামাজিকভাবে নেওয়া যায়। এখন আপনি যদি মামলা করা লাগে, তাহলে আপনি প্রয়োজনীয় প্রমাণাদি কি রাখতে হবে। যেমন হচ্ছে যৌতুক যদি চায়, তাহলে যৌতুকের দাবি করে যে মেসেজ, কল রেকর্ড, সাক্ষী, কল রেকর্ড সহ যারা এই বিষয়ে জানে, তাদেরকে সাক্ষী হিসাবে কনফার্ম করতে হবে, তারা যেন আদালতে সাক্ষী দেয়। শারীরিক নির্যাতন হলে আপনি নিকটস্থ যে হসপিটাল আছে, ওই হসপিটালেতে প্রাথমিক আপনার একটা চিকিৎসা নিতে হবে। এটাই হচ্ছে আপনার শারীরিক নির্যাতনের প্রমাণপত্র হিসাবে আদালত দেখবে। এবং যেহেতু বিয়ে সংক্রান্ত বিষয়, আপনি দাম্পত্য জীবনের বিষয় আপনি প্রমাণ করতে চাবেন, অবশ্যই আপনাকে কাবিননামা আদালতে উপস্থাপন করতে হবে এবং এই কাবিননামার মাধ্যমে যে বিবাহিত দাম্পত্য জীবন, সেটা প্রমাণ করা যাবে। এখন কথা হচ্ছে যে আপনি আরেকটা বিষয়ে সতর্ক থাকতে হবে সত্যিকার অর্থেই। দেখেন, আপনি যৌতুক নিরোধ আইন 2018 আপনি আদান প্রদানের জন্য যে মামলা করবেন, সে মামলায় কিন্তু আপনাদের উভয়েরই শাস্তি হতে পারে। যৌতুক দেওয়া যেমন অপরাধ, নেওয়াও কিন্তু অপরাধ। আবার এমন হলো যে আপনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা যৌতুকের মামলা করলেন, যদি স্বামী পক্ষ খালাস হয়, তখন কিন্তু আপনার বিরুদ্ধে মানহানি অথবা একই যৌতুকের দ্বারা মিথ্যা মামলা হয়েছে, এই জন্য আপনার এই আইনে আবার একটা মামলা করা যাবে। সুতরাং এই ক্ষেত্রে সাবধান হতে হবে, চেষ্টা করতে হবে মামলা এড়িয়ে যাওয়ার। যদি আমার ভিডিওটা ভালো লাগে, শেয়ার করে দিবেন। আরও বিস্তারিত আলোচনা শুনতে আমার পেজটাতে ফলো দেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চেপে দেন, যেন আপনারা রেগুলার আমার কাছ থেকে আইনি পরামর্শমূলক, আলোচনামূলক ভিডিও পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।